নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল 24/7। এই মুহূর্তে স্পিড নিউজ নিয়ে রয়েছে আমি অর্ণব। ইউরোপের বিভিন্ন দেশে এখন বাসিন্দাদের উপর ঝোলানো হয়েছে টিকাকরণ কার্ডের খাঁড়া। কাফেতে চা কফি খাওয়া, রেস্তোরাঁয় নৈশভোজ কিংবা স্টেডিয়ামে খেলা দেখা, একমাত্র ভ্যাকসিনেশন কার্ড থাকলেই এ ধরনের কাজকর্মে অনুমতি মিলবে। এই নয়া নিয়মের গেরো থেকে মুক্তির দাবিতে সপ্তাহ শেষে ইটালি ও ফ্রান্সের রাস্তায় নামলেন হাজার হাজার মানুষ। সেখানকার বিক্ষোভকারীদের হাতে ছিল মোহনদাস করমচাঁদ গান্ধী ও মার্টিন লুথার কিং এর মতো শান্তিদূতদের পোস্টার। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক ধস্তাধস্তি হয়। যুক্তরাজ্য করোনার বুস্টার ডোজ দেবে। 3 কোটির বেশি মানুষকে এই ডোজ দেওয়া হবে। গতকাল রবিবার দ্য টেলিগ্রাফ পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। আগামী সেপ্টেম্বর মাসের শুরুর দিকে যুক্তরাজ্যে করোনার বুস্টার ডোজ দেওয়ার কার্যক্রম শুরু হতে পারে বলে খবরে জানানো হয়। প্রায় 3 কোটি 20 লাখ মানুষকে বুস্টার ডোজ দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাজ্য। কঠোর লকডাউনের মধ্যে বাংলাদেশে পোশাক ও শিল্প কারখানা খুলে দেওয়া হয়েছে আগস্টের 1 তারিখ থেকে। আর তার জেরে করোনা সংক্রমণ আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করছেন বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। রবিবার দুপুরে রাজধানী ঢাকার মহাখালীর বিসিপিএস মিলনায়তনে প্রথম বর্ষের MBBS ক্লাসের উদ্বোধন করে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এই আশঙ্কার কথা জানান। চলতি আগস্ট মাসে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবে ভারত। ফ্রান্সের কাছ থেকে রাষ্ট্রপুঞ্জের সভাপতিত্বের দায়িত্ব এসেছে ভারতের হাতে। সেই কারণে কূটনৈতিক মহলে গুঞ্জন রয়েছে আগস্টে নিরাপত্তা পরিষদের সভা পরিচালনার ভার নিতে পারেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, সমুদ্র নিরাপত্তা এবং সন্ত্রাস বিরোধিতার বিভিন্ন দিক নিয়ে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের মঞ্চে সরব হতে চলেছে নয়াদিল্লি। কোভিডের কারণে এবারের বেশিরভাগ বৈঠকই হবে ভিডিও মাধ্যমে। ভূমধ্যসাগরের তীর ঘেঁষা তুরস্ক, গ্রিস, ইতালি। ভূমধ্যসাগরের যে অংশটা তুরস্ক আর গ্রিসকে বিভক্ত করেছে সেই স্থলরেখা বরাবর দাবানলে পুড়ছে দেশ দুটি। অগ্নিকাণ্ডের জেরে তুরস্কে এখনো পর্যন্ত 6 জনের মৃত্যু হয়েছে। গ্রিসে কারুর মৃত্যুর খবর নেই, তবে ধোঁয়ায় গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 5 জন। মাইলের পর মাইল পুড়িয়ে ছারখার করে দিচ্ছে সর্বগ্রাসী আগুন। জ্বলে গিয়েছে প্রচুর বাড়ি, দোকান, বসত এলাকা। একসময় সাজানো জনপদে কার্যত এখন ধূসর ছাইয়ের স্তূপে পরিণত। আং সান সুচির নেতৃত্বাধীন NLD সরকারকে উৎখাতের 6 মাসের মাথায় নিজেকে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী ঘোষণা করলেন মায়ানমারের সেনাপ্রধান মিন অং লিয়াং। রবিবার নিজেই সে কথা ঘোষণা করেছেন মিন। সেনাপ্রধানের দায়িত্ব সামলানোর পাশাপাশি আগামী 2 বছরের জন্য তিনি সে দেশের প্রধানমন্ত্রী হিসেবে শাসন কার্য চালাবেন। এখানেই শেষ নয়, 2 বছরের মধ্যে অর্থাৎ 2023 সালে মায়ানমারে অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন। গৃহযুদ্ধে বিধ্বস্ত আফগানিস্তান। এহেন পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হেলমান্দ কারাগারে তালিবানের হামলা রুখে দিল আফগান নিরাপত্তারক্ষীরা। ওই সংঘর্ষে খতম হয়েছেন 38 জন জেহাদি। সূত্রের খবর, লস্করগাহ এলাকায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারাগারে হামলা চালায় জঙ্গিরা। সেখানে বন্দী রয়েছে বহু কুখ্যাত তালিবান জঙ্গি। তাদের মুক্ত করতে এই হামলা চালানো হয়েছিল। প্রায় 40 জন জঙ্গি আক্রমণ চালিয়েছিল, তবে ওই হামলা ব্যর্থ হয়েছে। তাদের মধ্যে 38 জনকেই খতম করেছে নিরাপত্তারক্ষীরা। ওমান উপকূলে ইসরায়েল পরিচালিত তেলের জাহাজে হামলার জন্য ইরানকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। সোমবার BBC অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। MV মার্সার স্ট্রিট নামের ইসরায়েল পরিচালিত তেলের জাহাজে হামলার ঘটনাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এ হামলার উপযুক্ত জবাব দেওয়ার অঙ্গীকার করেছে এই দুই দেশ। ওমান উপকূলে ইসরায়েল পরিচালিত তেলের জাহাজে হামলার ঘটনায় নিজেদের কোনো দায় নেই বলে জানিয়েছে ইরান। রোববার তারা এই দাবি করে। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। গত সপ্তাহে তেলের জাহাজে হামলায় জাহাজটির 2 নাবিকের মৃত্যু হয়। ওই ঘটনায় ইরানকে দায়ী করে ইসরায়েল। এর আগে এই হামলার ঘটনায় তেহরানকে দায়ী করে দায়িত্বজ্ঞানহীন বলে মন্তব্য করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। পাশাপাশি এটাকে কাপুরুষোচিত ঘটনা বলেও অভিহিত করেছেন তিনি। ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস ও প্রিন্সেস ডায়ানার বিয়ে হয়েছিল 1981 সালে। এরপর প্রয়াত হয়েছেন ডায়ানা। 4 দশক পর এসে ওই বিয়ের কেকের একটি টুকরো নিলামে উঠছে। চার্লস ডায়ানার রাজকীয় বিয়েতে মোট 23টি কেক কাটা হয়েছিল। তার মধ্যে থেকে একটি কেকের টুকরো নিলামে তুলছে ব্রিটিশ নিলাম ঘর ডমিনিক উইন্টার অকশনিয়ার্স। 11ই আগস্ট কেকের টুকরোটি নিলাম হওয়ার কথা উঠেছে। ন্যূনতম 200 পাউন্ড বা $278 থেকে এটির দাম শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে।
সংসদে দ্রুত একাধিক গুরুত্বপূর্ণ বিল পাশ করা নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে তোপ সাংসদ তথা রাজ্যসভায় তৃণমূল দলনেতা ডেরেক ওব্রায়েনের। বাদল অধিবেশনে পাশ হওয়া বিল এবং বিল পাশের সময়সীমা তুলে ধরেছেন তিনি। সঙ্গে লিখেছেন, সংসদে বিল পাশ করছেন নাকি পাপড়ি চাট বানাচ্ছেন। সংসদে আলোচনা ছাড়াই পাশ হচ্ছে একের পর এক বিল, বিরোধীদের সঙ্গে আলোচনা ছাড়াই পাশ হচ্ছে বিল। কেন্দ্রের বিরুদ্ধে বারবার এই ধরনের অভিযোগ তুলেছেন বিরোধী দলগুলি। বাদল অধিবেশনেও তার অন্যথা হয়নি। চলতি বছরেই ভারতে করোনার তৃতীয় ঢেউ আসতে পারে বলে জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। এবার আইআইটির একটি গবেষণায় দাবি করা হয়েছে, আগস্টেই ভারতে শুরু হতে পারে করোনার তৃতীয় ঢেউ। সেই সময় দৈনিক 1 থেকে 1.5 লক্ষ মানুষ আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। একটি রিপোর্টে বলা হয়েছে, আইআইটি হায়দ্রাবাদের মাথুকুমাল্লি বিদ্যাসাগর ও আইআইটি কানপুরের মনীন্দ্র আগরওয়াল নামের 2 গবেষক করোনার তৃতীয় ঢেউয়ের বিষয়ে এই দাবি করেছেন। একটি গাণিতিক মডেলের উপর নির্ভর করে এই দাবি করেছেন তারা। সোমবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরা পৌঁছানোর পরই শুরু হয়ে যায় বিক্ষোভ। অভিষেকের কনভয়ে হামলা চালান বিজেপি সমর্থকরা। ওঠে গো ব্যাক স্লোগানও। যেভাবে ত্রিপুরাতে পা রেখে বিক্ষোভের মুখে পড়তে হলো, তাতে ত্রিপুরার সরকারের বিরুদ্ধে তোপ দাগতে ছাড়েননি ক্ষুব্ধ অভিষেক। কটাক্ষের সুরে বলেন, কথায় বলে অতিথি দেবো ভব। তার নমুনা দেখলাম ত্রিপুরায় এসেই। বিজেপি বারবার বলে বাংলায় গণতন্ত্র নেই। এই রাজ্যে কি হচ্ছে আগে সেটা দেখুক। সীমানা নিয়ে তুঙ্গে অসম ও মিজোরামের বিবাদ। এহেন পরিস্থিতিতে সমস্যার সমাধান খুঁজতে সোমবার অসমের সাংসদদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাৎপর্যপূর্ণভাবে সোমবারই প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকে বসেন মিজোরামের রাজ্যপাল হরিবাবু কামভামপতি। 2 রাজ্যের মধ্যে সীমান্ত সংঘাতের বিষয়টি নিয়ে মিজোরামের বর্তমান পরিস্থিতি সম্পর্কে প্রধানমন্ত্রীর কাছে বিস্তারিত রিপোর্ট দেন রাজ্যপাল। সীমান্ত সংঘাতের বিষয়টিকে খুবই দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেন গভর্নর। মগরাহাট বিস্মত কাণ্ডে আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আলিপুর আদালত। 2011 সালের 13 ডিসেম্বর মগরাহাটে বিস্মত খেয়ে 173 জন মানুষের মৃত্যু হয়েছিল। সেই ঘটনায় শনিবার নূর ইসলাম ফকির ওরফে খোড়া বাদশাকে দোষী সাব্যস্ত করা হয়। খোড়া বাদশার আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ আদালতের। সোমবার সেই সাজা ঘোষণা করে আলিপুর আদালত। খোড়া বাদশা ও তার স্ত্রী সহ মোট 9 জন অভিযুক্তকে বিস্মত কাণ্ডে গ্রেফতার করে সিআইডি। পরীক্ষার ফল ঘিরে বিক্ষোভ অব্যাহত রাজ্যে। সেই পরিস্থিতিতে অনুত্তীর্ণ পড়ুয়াদের পাশ করিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সোমবার দুপুরে বিদ্যাসাগর ভবনে সাংবাদিক বৈঠক করেন সংসদের সভানেত্রী মহুয়া দাস। সেখানে তিনি 100% উচ্চ মাধ্যমিক পড়ুয়াকে পাশ করিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন। মহুয়া বলেন, আমাদের সরকার মানবিক, তাই কোভিড পরিস্থিতি বিবেচনা করে পড়ুয়াদের পাশ করিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোভিড পরিস্থিতি ও বয়সজনিত কারণে রাজ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মোট 63 জন বন্দীকে জেল থেকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রাজ্যের তরফে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সে কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে করোনা পরিস্থিতিতে এক জায়গায় বেশি বন্দী রাখার নিয়ম নেই। রাজ্য জানিয়েছে, বন্দীদের বয়স, তাদের ভালো ব্যবহার ও সর্বোপরি করোনা পরিস্থিতি বিচার করে মোট 63 জন বন্দীকে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের মধ্যে 61 জন পুরুষ ও 2 জন মহিলা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলা থেকে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হলেন জহর সরকার। সোমবারই ছিল রাজ্যসভা নির্বাচনে মনোনয়ন জমা করার শেষ দিন, কিন্তু বিজেপির তরফে কোনো প্রার্থী দেওয়া হয়নি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এ রাজ্য থেকে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হলেন প্রাক্তন আইএএস অফিসার জহর সরকার। নির্বাচিত হওয়ার পর প্রাক্তন বাঙালি আইএএস আধিকারিক জানান, কেন্দ্র সরকারের ত্রুটি সমালোচনার আরও একটি সুবর্ণ সুযোগ পেলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলার নিন্দাও করেন তিনি। ভোট পরবর্তী হিংসা নিয়ে নালিশ জানাতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করবেন বাংলার বিজেপি বিধায়কদের প্রতিনিধি দল। নেতৃত্বে থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে বাংলার সাংসদেরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন। আগামী 2 দিনের মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছেন তারা। ভোট পরবর্তী হিংসা সহ একাধিক বিষয় প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরবেন তারা। স্টাফ স্পেশাল ট্রেনে সকলকে ওঠার অনুমতি দেওয়া হোক, এই দাবি তুলে রেল অবরোধে নামলেন নিত্যযাত্রীরা। সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে হুগলির পান্ডুয়া মগরা স্টেশনে দীর্ঘ 3 ঘন্টা অবরোধের জেরে হাওড়া শাখায় ট্রেন চলাচল ব্যাপকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। প্রতি স্টেশনে আটকে পড়ে ট্রেন। রেল লাইনে নেমে অবরোধে বসে পড়েন মহিলা পুরুষ সকলেই। দাবি একটাই, সবাইকে স্টাফ স্পেশাল ট্রেনে চড়তে দিতে হবে, বাড়াতে হবে ট্রেনের সংখ্যা। তাদের এই আবেদনে অবশ্য সাড়া দিয়েছেন রেল কর্তৃপক্ষ।
তিনবারের অলিম্পিক্স চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ছিটকে দিয়ে প্রথমবার মেয়েদের হকির সেমিফাইনালে উঠে ইতিহাস গড়ল ভারত। দ্বিতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে গুরজিৎ কৌর ভারতের হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন। গোটা ম্যাচ জুড়ে ভারতের গোলকিপার সবিতা ছিলেন দুর্ভেদ্য। অস্ট্রেলিয়া মোট 9টি পেনাল্টি কর্নার পেয়েও কাজে লাগাতে পারেনি। ভারত একটি পেনাল্টি কর্নার পেয়েই বাজিমাত করে। টোকিও অলিম্পিকে মীরাবাই চানুর রূপো জয়ের পর এবার ব্যাডমিন্টনে ব্রোঞ্জ পদক জিতলেন পিভি সিন্ধু। বক্সার লাভলিনা বরগোহাইও ইতিমধ্যেই একটি পদক নিশ্চিত করে ফেলেছেন। তবে রবিবার সবার নজর ছিল পিভি সিন্ধুর দিকেই। সোনা অধরা থাকলেও ব্রোঞ্জ জিতে মান রাখলেন হায়দ্রাবাদি শাটলারও। ভারতের প্রথম মহিলা ক্রীড়াবিদ হিসেবে পরপর দুটি অলিম্পিকে পদক জয়ের নজিরও করে ফেললেন তিনি। তবে টোকিওতেই শেষ নয়, 2024 সালে প্যারিস অলিম্পিকেও খেলবেন তিনি, জানিয়ে দিলেন প্রত্যয়ী সিন্ধু। অভিনেতা আদিত্য রায় কাপুরের আসন্ন ছবি ওম দ্য ব্যাটল উইদিন, এটি অ্যাকশন ঘরানার ছবি। বিষয়বস্তু সম্পর্কে প্রকাশ করতে গিয়ে অভিনেতা আগেই জানিয়েছিলেন যুদ্ধের চেতনাকে বাঁচিয়ে রাখার জন্য একটি যুদ্ধ। ছবিতে ওমের ভূমিকায় অভিনয় করছেন আদিত্য, তার বিপরীতে অভিনয় করছেন সঞ্জনা সাংঘি। জানা গেছে চলতি মাসেই শুটিংয়ের জন্য রাশিয়া উড়ে যেতে পারেন তারা। 8 থেকে 9 দিনের শুটিং শিডিউল রয়েছে। এবার রিক্সা চালিয়ে সিয়াচেন যাত্রা। আগেই গিয়েছিলেন রিক্সা করে লাদাখে। কলকাতা থেকে সিয়াচেন প্রায় 7000 কিলোমিটার পথ পাড়ি দিতে রবিবার বিকেলেই নিজের রিক্সা নিয়ে যাত্রা করলেন গড়িয়ার সত্যেন দাস। মধ্য 50-এর সত্যেন তার যাত্রাপথে বৃক্ষরোপণ করবেন, বিশ্ব উষ্ণায়ন ও করোনা প্রতিরোধ নিয়ে প্রচার করবেন। এই অভিযাত্রীকে নিয়ে 2014 সালে নির্মিত জাতীয় পুরস্কারপ্রাপ্ত তথ্যচিত্র লাদাখ চলে রিক্সাওয়ালা দেশ বিদেশে প্রশংসা কুড়িয়েছে। স্পিড নিউজ এখনকার মতো এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন চ্যানেল 24/7। টিআরপি নয়, খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।